নমস্কার। প্রথমে আমাদের বুঝে নেওয়া যাক যে মনোনয়ন কেন নির্বাচন প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রথম পর্যায়। আরও বা রিটার্নিং অফিসারের একটা ছোট ভুল সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া বিপাকে ফেলতে পারে। সুশীল কুমারের সাথে আলাপ করুন। উনি হলেন একজন রিটার্নিং অফিসার। আসুন এবার মনোনয়ন প্রক্রিয়ার খুঁটিনাটি বিষয়গুলো বুঝে নেওয়া যাক। ধরে নিন লোকসভার সাধারণ নির্বাচনের ক্ষেত্রে রাষ্ট্রপতির অধিসূচনা গেজেট অফ ইন্ডিয়ায় মুদ্রিত হয়। রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে গভর্নরের অধিসূচনা স্টেট গেজেটে মুদ্রিত হয়। সেই একই দিনে নির্বাচন কমিশনও অফিসিয়াল গেজেটে একটা অধিসূচনা জারি করবে। তাতে নির্বাচনের বিভিন্ন পর্যায়ের কর্মসূচি নির্দিষ্ট করা হবে। এই সূচনার ঠিক সঙ্গে সঙ্গে সেই একই দিনে রিটার্নিং অফিসার আগামী নির্বাচনের একটি সার্বজনিক সূচনা জারি করবেন ফর্ম 1-এ। এই সূচনায় লেখা থাকবে যে কোথায় সুশীল বাবু আর তার এআরও তাদের মনোনয়নপত্র পাবেন। মনোনয়নপত্র জমা দেওয়ার অন্তিম তারিখ কত, পর্যবেক্ষণের তারিখ, সময় আর স্থান, প্রত্যাহার আর নির্বাচনের তারিখ আর সময়সূচি। একজন রিটার্নিং অফিসার হিসেবে সুশীল বাবুর কাজ হল এটা নিশ্চিত করা যে এই সূচনাটা ইংরাজি ভাষায় আর রাজ্যের দাপ্তরিক ভাষায় আছে। এটা তার অফিসের নোটিশ বোর্ড আর এআরও অফিসের নোটিশ বোর্ডে লাগানো হয়েছে। এটা অন্যান্য জায়গায়ও লাগানো হয়েছে যাতে সকলে এটা পড়তে পারেন। যেমন ধরুন পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, জেলা পরিষদ, মিউনিসিপ্যালিটি অফিস ইত্যাদি। রিটার্নিং অফিসার হলেন একমাত্র যোগ্য আধিকারিক যিনি এই সার্বজনীন সূচনাটা জারি করতে পারেন। নির্দিষ্ট করা এআরও আরওর কর্মভার সামলে নিতে পারেন, কিন্তু সবকিছুর উপরে আরওর সার্বিক নিয়ন্ত্রণ থাকবে। এআরও কিন্তু মনোনয়নপত্র পর্যবেক্ষণ বা স্ক্রুটিনি করতে পারেন না, যদি না আরও তাকে কোনো বিশেষ কারণে তার নাম, পদ ইত্যাদির সাথে লিখিতভাবে সেই ক্ষমতা প্রদান করেন। নির্বাচনে বিজ্ঞপ্তি আর সার্বজনিক সূচনা জারি হওয়ার দিনই মনোনয়নপত্র জমা পড়া শুরু হয়ে যায়। প্রার্থী সেই দিনই তাঁর মনোনয়নপত্র জমা দিতে পারেন বা মনোনয়নপত্র জমা দেওয়ার অন্য দিনগুলোতেও জমা দিতে পারেন, যদি না সেটা একটা সরকারি ছুটির দিন হয়। আমাদের সাথে আছেন সুধা দেবী। উনি হলেন একজন সম্ভাব্য প্রার্থী যিনি তাঁর মনোনয়নপত্র জমা দিতে এসেছেন। আমরা দেখে নিই যে একটা বৈধ মনোনয়নের শর্তাবলী কি কি। প্রথম কথা হল ফর্ম। লোকসভার জন্যে ফর্ম 2A আর বিধানসভার জন্যে ফর্ম 2B। মনোনয়নপত্রটা আরও অথবা নির্দিষ্ট করা এআরওর সামনে দাখিল করতে হবে। সার্বজনিক সূচনা দেওয়া জায়গাতেই এটা জমা করা সম্ভব। ভারতীয় নির্বাচন কমিশনের অধিসূচনা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়কালের মধ্যে সেটা শুধুমাত্র সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যেই জমা করা সম্ভব। আর একবার শুনে নিন, ভারতীয় নির্বাচন কমিশনের অধিসূচনা অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়কালের মধ্যে সেটা শুধুমাত্র সকাল 11টা থেকে বিকেল 3টের মধ্যেই জমা করা সম্ভব। মনোনয়নপত্রটা শুধুমাত্র প্রার্থীই জমা করতে পারেন বা তাঁর যে কোনো প্রস্তাবক। সেটাকে ডাক বিভাগের মাধ্যমে অথবা অন্য কোনো লোকের মাধ্যমে পাঠানো যাবে না। মনোনয়নপত্রে প্রার্থীর সই থাকতে হবে এবং যথাযথ সংখ্যক প্রস্তাবকদের সই থাকতে হবে। সেই রাজ্যেরই কোনো মান্যতাপ্রাপ্ত রাষ্ট্রীয় পার্টি বা রাজ্য স্তরের কোনো পার্টির জন্য একজন প্রস্তাবকই যথেষ্ট, কিন্তু অন্যান্য প্রার্থীদের জন্য 10 জন প্রস্তাবক দরকার এবং তার মধ্যে অন্য রাজ্যের মান্যতাপ্রাপ্ত রাজ্য স্তরের পার্টিরাও পড়ে। এই প্রস্তাবকদের অবশ্যই সেই নির্বাচন কেন্দ্রের ভোটার হতে হবে। যদি প্রস্তাবকরা অশিক্ষিত হন তাহলে তাদের বুড়ো আঙুলের ছাপকে আরওকে দিয়ে অ্যাটেস্ট করাতে হবে, আর পরিবর্তে ভারতীয় নির্বাচন কমিশনের অধিকারপ্রাপ্ত কোনো অফিসারও অ্যাটেস্ট করতে পারেন, কিন্তু তাকে কম করে এসডিও র্যাঙ্কের অফিসার হতে হবে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে
প্রার্থীদের একটা ঘোষণাপত্র দিতে হবে যে তারা কোন তফসিলি জাতি বা তফসিলি উপজাতির মানুষ। সাম্প্রতিককালের একটা তফসিলি জাতি বা তফসিলি উপজাতির সার্টিফিকেটেরও দরকার পড়বে। তাছাড়া কোনো সরকারি কার্যালয় থেকে বহিষ্কৃত কোনো মানুষ যদি বহিষ্কারের 5 বছরের মধ্যে নির্বাচন লড়তে চান, তাহলে ভারতীয় নির্বাচন কমিশন থেকে একটা সার্টিফিকেট আনতে হবে যে তার বহিষ্কার অপচার বা দুর্নীতি বা দেশদ্রোহিতার জন্য হয়নি। প্রার্থী যদি অন্য কোনো নির্বাচন কেন্দ্রের ভোটার হন, তাহলে তাকে তার নিজের নির্বাচন কেন্দ্রের ভোটার লিস্ট থেকে দাখিলাসমূহের সার্টিফাইড কপি জমা করতে হবে। এটা অবশ্য পর্যবেক্ষণের সময়ও জমা করা যেতে পারে। সেই ক্ষেত্রে আরওকে একটা নোটিশ দিতে হবে চেকলিস্টের মাধ্যমে। তাছাড়া প্রার্থীকে একটা ফর্ম 26-এ একটা হলফনামা জমা দিতে হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের বিকেল 3টে পর্যন্ত এটা জমা দেওয়া যেতে পারে। যদি জমা দেওয়া না হয়, তাহলে আরওকে একটা নোটিশ দিতে হবে চেকলিস্টের মাধ্যমে। হলফনামার সব কলামগুলো পূরণ করতে হবে। সুশীলবাবু দেখতে পেয়েছেন যে একটা হলফনামার মধ্যে একটা কলাম খালি আছে, তাই উনি এখন প্রার্থীকে একটা নোটিশ দিচ্ছেন যে মনোনয়নপত্র পর্যবেক্ষণের সময়কালের মধ্যে তাকে একটা নতুন মনোনয়নপত্র জমা দিতে হবে, যার মধ্যে সব কলামগুলো ভরা থাকতে হবে। চেকলিস্টের মধ্যে যে কলামগুলো খালি রয়ে গেছে সেগুলোর কথা উনি উল্লেখ করেছেন। ভারতীয় নির্বাচন কমিশন কাউকে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে অকারণে আটকাতে চায় না। সেহেতু কোনো দ্বিধার ক্ষেত্রে যতটা সম্ভব প্রার্থীর পক্ষে রায় দেওয়া উচিত। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে বা সেটা জমা দেওয়াকালীন জামিন রাশি বা সিকিউরিটি ডিপোজিট এইভাবে দিতে হবে। 25,000 টাকা লোকসভার জন্যে, বিধানসভার জন্যে 10,000 টাকা, তফসিলি জাতি বা উপজাতির প্রার্থীর জন্যে এর অর্ধেক সাধারণ নির্বাচন কেন্দ্রে। এই রাশিকে হয় আরও বা এআরওর সামনে নগদে দিতে হবে বা ভারতীয় রিজার্ভ ব্যাংক বা ট্রেজারিতে জমা করতে হবে। চেক বা ব্যাংকের ড্রাফটের মাধ্যমে এই রাশি জমা দেওয়া যাবে না। প্রার্থীদের কাছ থেকে এই জামিন রাশি নগদে দেওয়ার জন্যে আরও উপযুক্ত ব্যবস্থা করেছেন এবং তার জন্যে রসিদ দিচ্ছেন। যদি এই রাশি ভারতীয় রিজার্ভ ব্যাংক বা ট্রেজারিতে জমা দেওয়া হয়ে থাকে, তাহলে আরওর সামনে সেই জমা দেওয়া রাশির চালান পেশ করতে হবে। একটি নির্বাচন কেন্দ্রে একজন প্রার্থীর জন্য 4 সেটের বেশি মনোনয়নপত্র জমা দেওয়া যাবে না। একটি নির্বাচনে প্রার্থী 2টোর বেশি নির্বাচন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। কিন্তু একটি নির্বাচনের জন্য সব মনোনয়নপত্রগুলোর জন্য একবার জামিন রাশি জমা করলেই চলবে। সাথে থাকা নথিপত্রের ক্ষেত্রে একটা মূল নথি দিলেই চলবে। দেখে নেওয়া যাক যে মনোনয়নপত্র জমা করা সংক্রান্ত প্রক্রিয়ার জন্য সুশীলবাবুর চেকলিস্ট অনুযায়ী কোন কোন বিবরণ আর নথিপত্র দরকার পড়ে। নির্বাচন কেন্দ্রের নাম, প্রার্থীর নাম, মনোনয়নপত্র জমা করার তারিখ আর সময়, মনোনয়নপত্রের সিরিয়াল নাম্বার। এবার নথিপত্রগুলো দেখা যাক। ফর্ম 26A হলফনামা। দেখে নিন যে কোনো কলাম খালি রয়ে গেছে কিনা। অন্য নির্বাচন কেন্দ্রের প্রার্থীদের জন্য সেই নির্বাচন কেন্দ্রের ইলেকটোরাল রোলের সার্টিফাইড এক্সট্র্যাক্ট। মান্যতাপ্রাপ্ত রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য ফর্ম এ আর বি। কাস্ট সার্টিফিকেটের কপি যেখানে দরকার পড়বে। জামিন রাশি জমা পড়েছে কিনা, শপথ নেওয়া সম্মতি দেওয়া হয়েছে কিনা। এর মধ্যে যদি কোনো নথিপত্র জমা পড়ে না থাকে, তাহলে সুশীলবাবুকে একটা নোটিশ জারি করতে হবে যে কতদিনের মধ্যে সেগুলো জমা করতে হবে। এই নোটিশের ওপর আরও আর প্রার্থী দুজনেরই স্বাক্ষর থাকবে। আরওকে এটা নিশ্চিত করতে হবে যে এই হলফনামার ওপরের পরের কাজগুলো যথাযথভাবে হয়েছে। 1. আরও আর এআরওর অফিসের নোটিশ বোর্ডে এই হলফনামাগুলোর কপি ঝোলাতে হবে। 2. এই 2 অফিসই যদি নির্বাচন কেন্দ্রের বাইরে থাকে,
তাহলে নির্বাচন ক্ষেত্রের যে কোনো সার্বজনিক স্থানে এর এক সেট কপি লাগাতে হবে, যেমন ধরুন বিডিও অফিস। 3. মনোনয়নপত্র জমা পড়ার 24 ঘন্টার মধ্যে তার কপি চিফ ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইটে আপলোড করতে হবে। 4. ওয়েবসাইটে আপলোড করা হলফনামা কোনোভাবেই সরানো যাবে না, এমনকি প্রার্থী তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলেও। 5. যদি কেউ এর কপি চায় তাহলে বিনামূল্যে সেই কপিগুলো তাকে দিতে হবে। যদি কেউ প্রার্থীর হলফনামার মধ্যে মিথ্যা বিবৃতি আছে বলে কাউন্টার এফিডেভিট জমা করে, তাহলে সেটাকেও ডিসপ্লে করতে হবে। কিন্তু এটা আরওর দায়িত্বের মধ্যে পড়ে না যে তিনি প্রার্থীর হলফনামার সত্যতা যাচাই করে দেখবেন বা সে সম্বন্ধে কোনো তদন্ত শুরু করবেন। হলফনামার একটা গুরুত্বপূর্ণ দিক হল এর মধ্যে ডিউ পাওনাগুলোরও উল্লেখ থাকে, যেমন সুবিধেগুলোর পেছনে খরচ, যেমন আবাস, জল সরবরাহ, বিদ্যুৎ পরিষেবা, ফোনের কানেকশন আর সরকারি পরিবহন, যেমন সরকারি বিমান বা হেলিকপ্টার। দিল্লি হাইকোর্টের একটা অর্ডার অনুযায়ী এই তথ্যগুলো ছাপতে হবে নির্বাচন কমিশনের নির্ধারিত বিন্যাস অনুযায়ী 2টো স্থানীয় খবরের কাগজে, যার মধ্যে একটা স্থানীয় ভাষায় হতে হবে। প্রার্থীদের অন্তিম লিস্ট তৈরি হওয়ার 2 দিনের মধ্যেই এই কাজটা করতে হবে। প্রার্থীদের জন্য এটাও জরুরি যে তিনি যেন ভারতীয় নির্বাচন কমিশনের অধিকারপ্রাপ্ত আধিকারিকদের সামনে নিজে উপস্থিত থেকে নির্ধারিত বিন্যাসে শপথ বা সম্মতিকে প্রস্তুত করেন। এই অধিকারীরা হলেন আরও বা এআরও, জেলে থাকা প্রার্থীদের জন্য জেল সুপারিনটেন্ডেন্ট, প্রিভেন্টিভ ডিটেনশনে থাকা প্রার্থীদের জন্য ডিটেনশন ক্যাম্পের কমান্ড্যান্ট, যে প্রার্থী হাসপাতালে আছেন সেই হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, ভারতবর্ষের বাইরের প্রার্থীদের জন্য ভারতের ডিপ্লোম্যাটিক বা কনসৌলার রিপ্রেজেন্টেটিভ। এই শপথ বা সম্মতি নিতে হবে আরওর কাছে মনোনয়নপত্র জমা করার পর, কিন্তু মনোনয়নপত্র যাচাই করার আগের দিনের মধ্যে। যদি কোনো প্রার্থী একের বেশি নির্বাচন কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাহলে একটি নির্বাচন কেন্দ্রের শপথ বা সম্মতি নেওয়াই যথেষ্ট। কিন্তু আলাদা আলাদা শপথ আর সম্মতি নিতে হবে যদি তিনি একসাথে লোকসভা আর বিধানসভার নির্বাচনে লড়তে চান, একসাথে হওয়া 2 নির্বাচনে। প্রার্থীকে শপথের সার্টিফিকেট দেওয়ার দায়িত্ব হল আরওর, প্রার্থী সেটা না চাইলেও। তারপর সেই শপথের সার্টিফিকেটটা আরওর সামনে উপস্থিত করা হল প্রার্থীর দায়িত্ব। যদি কোনো প্রার্থী একের বেশি নির্বাচন কেন্দ্র থেকে নির্বাচন লড়তে চান, তাহলে একটা নির্বাচন কেন্দ্রের শপথ বা সম্মতি নেওয়া যথেষ্ট। সুশীলবাবুকে মনোনয়নপত্র সম্বন্ধীয় নথিপত্রের সেই অংশটার প্রাথমিক পর্যবেক্ষণ প্রায়োগিক দৃষ্টিকোণ থেকে করতে হবে, যার মধ্যে প্রার্থী আর প্রস্তাবকদের তালিকাভুক্ত করার বিবরণ লেখা আছে। যদি কোথাও কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে তিনি সেটা সংশোধনের জন্য প্রার্থীকে দেখিয়ে দিতে পারেন। ফর্ম এ আর বি হল রাজনৈতিক দলের প্রার্থীদের জন্য, এবং সেগুলো মনোনয়নপত্র জমা করার শেষ দিনের বিকেল 3টের মধ্যে আরওর কাছে জমা দিতে হবে, কালি দিয়ে স্বাক্ষর সহ মূল নথিটা। কোনো ফটোকপি, ফ্যাক্স বা ইমেল চলবে না। রাজনৈতিক দল চাইলে কোনো প্রার্থীকে দেওয়া নোটিশটা ক্যান্সেল করতে পারে, কিন্তু নতুন প্রার্থীর নাম দেওয়া ফর্ম বি মনোনয়নপত্র জমা করার শেষ দিনে বিকেল 3টের আগে জমা করতে হবে। এই ফর্মের মধ্যে তারা বিশেষ করে পুরনো প্রার্থী যিনি মনোনয়ন জমা করেছিলেন সেই নোটিশটা খারিজ করার উল্লেখ করবেন। সুশীল কুমারের কাছে একটা নিজস্ব চেকলিস্ট আছে, যার মধ্যে লেখা আছে যে মনোনয়নপত্র জমা পড়াকালীন বা জমা পড়ার পর কোন কোন কাজ করতে হবে সেটা একবার দেখে নেওয়া যাক। 1. প্রত্যেক মনোনয়নপত্র পাওয়া মাত্র
সেগুলোর প্রত্যেকটার ওপর মনোনয়নপত্র জমা করার সময় আর তারিখ লিখে একজন আরও হিসেবে সঙ্গে সঙ্গে সই করুন। 2. মনোনয়নপত্রগুলো জমা পড়ার সাথে সাথে সেগুলোকে সময়ের ক্রমানুসারে সিরিয়াল নাম্বার দিয়ে যান, প্রার্থীরা যতগুলো মনোনয়নপত্রই জমা করুন না কেন। 3. প্রার্থীর নমুনা স্বাক্ষর সংগ্রহ করুন। প্রার্থীকে তার পুরো নাম লিখতে বলুন, সেই সব ভাষা বা ভাষায়, যে ভাষাগুলো ব্যালট পেপারে ছাপানো হবে। 4. একটা নোটিশ দিন, তার মধ্যে মনোনয়নপত্র পর্যবেক্ষণের সময় তারিখ আর ঠিকানা থাকবে, আর ইলেকশন সিম্বলগুলো আবন্টন করা থাকবে। বেশ কয়েকটা নথিপত্র প্রার্থী বা তার প্রস্তাবকদের দিতে হবে। মনোনয়ন ফর্মের পার্ট 6টা ভরে সেটাকে প্রার্থী বা তার প্রস্তাবককে রসিদ হিসেবে দিন। চেকলিস্টের একটা পূরিত কপিও দিন। সেই চেকলিস্টের মধ্যে জমা না করা বা ভুল ভ্রান্তি বিশিষ্ট নথিপত্রের লিস্ট থাকবে। সেটা একটা নোটিশ হিসেবে কাজ করবে যে প্রার্থীকে নির্ধারিত সময়কালের মধ্যে সেসব নথিপত্র জমা করতে হবে। নির্বাচনের পেছনে দৈনন্দিন খরচের হিসেব রাখার জন্য নির্ধারিত রেজিস্টার প্রার্থীর হাতে তুলে দিন এবং তার জন্য একটা রসিদ দিন। সেকশন 127 এর একটা এক্সট্রাক্ট দিন, যেটা প্যামফ্লেট, পোস্টার ইত্যাদি ছাপানো সম্বন্ধীয়। মনোনয়নপত্র জমা দেওয়ার আরও কয়েকটা দিক আছে এবং তার উপর সুশীল কুমারকে নজর রাখতে হবে। সেগুলো হলো: 1. মনোনয়নের এই পুরো প্রক্রিয়াটা ভিডিওগ্রাফ করাতে হবে। 2. খেয়াল রাখতে হবে যে মনোনয়নপত্র জমা করার শেষ ঘণ্টাতে লাগাতার ভিডিওগ্রাফি করতে হবে আর খুব ভালোভাবে সংরক্ষিত করতে হবে। 3. সব কাগজপত্র গুছিয়ে রাখবেন, সেগুলো হারিয়ে না যায়। মনে রাখবেন, মনোনয়নপত্র জমা দেওয়ার সময়কালের মধ্যে আরও আর নির্দিষ্ট করা এআরও যেন জমা দেওয়ার জায়গায় সবসময় হাজির থাকেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়কালে প্রত্যেক দিন বিকেল 3টের মধ্যে জমা পড়া সব মনোনয়নপত্রের একটা লিস্ট ফর্ম 3 এর একটা নোটিশের মাধ্যমে আরওকে তার নোটিশ বোর্ডে লাগাতে হবে। যদি নির্দিষ্ট করা এআরও অন্য কোনো জায়গায় এই মনোনয়নপত্র গ্রহণ করেন, তাহলে তাকেও প্রত্যেক দিন ফর্ম 3 এর একটা নোটিশের মাধ্যমে সেই লিস্ট লাগাতে হবে এবং আরওকে তার সম্বন্ধে জানাতে হবে। মনোনয়নপত্র জমা পড়ার শেষ দিন বিকেল 3টের পর মনোনীত প্রার্থীদের অন্তিম লিস্ট নির্ধারিত বিন্যাসে তৈরি হবে, ভারতীয় নির্বাচন কমিশনের হ্যান্ডবুকের নিয়ম অনুযায়ী। সুশীলবাবু এবার প্রার্থীদের 3টে শ্রেণীতে বিভক্ত করেছেন, আর সেটা হলো আরওর কাজ। এই শ্রেণীগুলো হল: 1. মান্যতাপ্রাপ্ত পার্টি, যেমন ধরুন রাষ্ট্রীয় পার্টি আর রাজ্যের মান্যতাপ্রাপ্ত পার্টি। 2. নিবন্ধভুক্ত অস্বীকৃত পার্টিগুলো। আর 3. নির্দল প্রার্থীরা। অন্য রাজ্যের মান্যতাপ্রাপ্ত পার্টিগুলো দ্বিতীয় শ্রেণীতে শ্রেণীভুক্ত হবে। এইসব শ্রেণীগুলোর মধ্যে প্রার্থীদের নামগুলো সেই রাজ্যের দাপ্তরিক ভাষা অনুযায়ী বর্ণানুক্রমে সাজানো হবে। সুধাদেবী তো বলতে পারেন রীতিমতো চমকে উঠেছিলেন। উনি ভেবেছিলেন যে ওনার মনোনয়নপত্র খারিজ হয়ে যাবে, কারণ উনি উল্লেখ করতে ভুলে গেছিলেন যে উনি আগে একটা সরকারি পদে ছিলেন, যার জন্যে আর্থিক লাভ পেতেন, কিন্তু এখন আর তিনি সেই পদে নেই। যাই হোক, তার উকিল তাকে বুঝিয়ে দিলেন যে তার মনোনয়নপত্র বৈধ, কারণ তিনি আর সেই পদে নেই। কেউ যদি ওনার মনোনয়নপত্র নিয়ে কোনো প্রশ্ন তোলে, তাহলে ওনাকে শুধুমাত্র তার রিলিজ লেটারটা তৈরি রাখতে হবে। এবার আমরা একটা সুযোগ পেলাম যার মাধ্যমে আমরা আলোচনা করতে পারি যে লোকসভা সাংসদ আর বিধানসভা সাংসদ হতে যাওয়া মানুষদের যোগ্যতা আর অযোগ্যতা কি কি শর্তের উপর নির্ভর করে। একদম প্রথমেই তাকে সাংবিধানিকভাবে যোগ্যতা সম্পন্ন হতে হবে। যেমন ধরুন, তাকে ভারতীয় নাগরিক হতে হবে, তাকে ভারতের সংবিধান অনুযায়ী ভারতীয় নির্বাচন কমিশনের মনোনীত আধিকারিকদের সামনে শপথ বা সম্মতি গ্রহণ করতে হবে, যার সম্বন্ধে আগে থেকেই বিস্তারিতভাবে বলা হয়েছে। মনোনয়নপত্র পর্যবেক্ষণ করার দিনে
তার ন্যূনতম বয়স 25 বছর পার করেছে কিনা। তাকে সংসদের নির্ধারিত করা বাদবাকি যে কোনো শর্তকেও পুরো করতে হবে। লোকসভা বা রাজ্য বিধানসভায় নির্বাচিত হওয়ার জন্যে আরও কিছু সংবিধিবদ্ধ যোগ্যতারও প্রয়োজন আছে। তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত বিধানসভা সিটগুলোর জন্য প্রার্থীকে সেই রাজ্যের কোনো তফসিলি জাতি বা তফসিলি উপজাতির সদস্য হতে হবে। তফসিলি জাতি, তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত লোকসভা সিটগুলোর জন্য প্রার্থীকে ভারতবর্ষের যে কোনো জায়গার তফসিলি জাতি বা তফসিলি উপজাতির সদস্য হতে হবে। রাজ্যের বিধানসভায় নির্বাচিত হওয়ার জন্যে প্রার্থীকে সেই রাজ্যের যে কোনো বিধানসভা নির্বাচন কেন্দ্রের নিবদ্ধভুক্ত ভোটার হতে হবে এবং লোকসভা নির্বাচনের জন্য ভারতের যে কোনো নির্বাচন কেন্দ্রের নিবন্ধভুক্ত ভোটার হলেই চলবে। কিন্তু তফসিলি উপজাতির জন্য সংরক্ষিত লাক্ষাদ্বীপ সংসদীয় আসনের ক্ষেত্রে প্রার্থীকে লাক্ষাদ্বীপের যে কোনো তফসিলি জাতির সদস্য হতে হবে এবং লাক্ষাদ্বীপ নির্বাচন কেন্দ্রেরও সদস্য হতে হবে। তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষিত আসামের স্বশাসিত জেলাগুলির নির্বাচন কেন্দ্রগুলির ক্ষেত্রে প্রার্থীকে এই স্বশাসিত জেলাগুলির যে কোনো তফসিলি উপজাতির সদস্য হতে হবে এবং এই স্বশাসিত জেলাগুলির যে কোনো নির্বাচন কেন্দ্রের ভোটার হতে হবে। সিকিমের ক্ষেত্রে প্রার্থীকে সিকিম সংসদীয় আসনের ভোটার হতে হবে। একজন প্রার্থীকে সাংবিধানিকভাবে অযোগ্য ঘোষণা করা হতেই পারে যদি তিনি নিম্নলিখিত শ্রেণীগুলির মধ্যে পড়েন। উনি ভারত সরকার বা রাজ্য সরকারের যে কোনো সরকারি পদে ছিলেন যার জন্য আর্থিক লাভ পেতেন, মানসিক স্থিতির গণ্ডগোল থাকলে, দেউলিয়া হয়ে গিয়ে থাকলে, ভারতের নাগরিক না হলে, অন্য কোনো দেশের প্রতি স্বীকৃত আনুগত্য বা সম্বন্ধের ক্ষেত্রে, সংসদে তৈরি কোনো আইনি অযোগ্যতার ক্ষেত্রে, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1951 বা লোক প্রতিনিধিত্ব অধিনিয়ম 1951 অন্তর্গত আরও কয়েকটা সংবিধিবদ্ধ অযোগ্যতা আছে, যেমন সেকশন 8 অন্তর্গত বিশেষ কয়েকটা অপরাধে অপরাধী সাব্যস্ত হওয়া, সেকশন 8 অন্তর্গত দুর্নীতির আরোপ সাব্যস্ত হওয়া, সেকশন 9 অন্তর্গত দুর্নীতি বা দেশদ্রোহিতার জন্য কোনো সরকারি পদ থেকে বহিষ্কার, সেকশন 9 অন্তর্গত সরকারের সাথে জিনিসপত্র সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হওয়া বা সেই সরকারের দেওয়া কোনো কাজ করা, সেকশন 10 অন্তর্গত কোঅপারেটিভ সোসাইটি ব্যতীত কোনো কোম্পানি বা কর্পোরেশনের ম্যানেজিং এজেন্ট, ম্যানেজার বা সেক্রেটারি পদে কাজ করা যার মধ্যে সেই সরকারের কম করে 25% বা তার বেশি শেয়ার আছে। সেকশন 10 অন্তর্গত নির্বাচনের দৈনন্দিন খরচের হিসেব না দেওয়া। প্রার্থী যে যোগ্য অথবা যোগ্য নয় সেটা নির্দিষ্ট করার তারিখ হল মনোনয়নপত্র পর্যবেক্ষণ করার নির্ধারিত তারিখ। পরের ধাপের দিকে এগিয়ে যাওয়ার আগে মনোনয়নপত্র জমা করা সম্বন্ধীয় কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার সংক্রান্ত কয়েকটা সময়সীমা একটু দেখে নেওয়া যাক। হলফনামা আর ফর্ম এ আর বি কে মনোনয়নপত্র জমা করার শেষ দিনের বিকেল 3টের মধ্যে জমা দিতে হবে। মনোনয়নপত্র জমা করার শপথ নিতে হবে পর্যবেক্ষণের জন্য নির্ধারিত তারিখের আগে। ইলেকটোরাল রোল এবং সার্টিফাইড এক্সট্র্যাক্ট পর্যবেক্ষণের সময় পর্যন্ত জমা দেওয়া যেতে পারে। হলফনামার কোনো কলাম যদি খালি থেকে যায় তাহলে সব কলাম ভরা একটা নতুন হলফনামা পর্যবেক্ষণের জন্য নির্ধারিত সময় পর্যন্ত জমা দেওয়া যেতে পারে। হয় মনোনয়নপত্র জমা করার আগে বা জমা করাকালীন জামিন রাশি জমা করা যেতে পারে। আরওর কাছে নির্বাচন কমিশনের নির্ধারিত পর্যবেক্ষণের তারিখ বদল করার অধিকার নেই, কিন্তু তার এই ক্ষমতা আছে যে দরকার পড়লে পর্যবেক্ষণের সময় আর স্থান বদলাতে পারেন। আরওকে নিজেকে পর্যবেক্ষণের কাজটা করতে হবে। যদি কোনো বিশেষ কারণবশত তিনি সেই কাজটা করতে না পারেন তাহলে এআরওকে সেই কাজটা করার অধিকার দেওয়া যেতে পারে। মনোনয়নপত্র জমা করার পর আরওকে পর্যবেক্ষণের সময় আর স্থানের সার্বজনিক সূচনা দিতে হবে আর প্রত্যেক প্রার্থীকে দেওয়া রসিদের মধ্যেও সেটা লিখে দিতে হবে। পর্যবেক্ষণের সময় নিম্নলিখিত মানুষেরা উপস্থিত থাকতে পারবেন: 1. প্রার্থী,
2 তার ইলেকশন এজেন্ট, 3 তার প্রস্তাবকদের একজন, আর 4 প্রার্থীর মনোনীত আর একজন ব্যক্তি। প্রার্থী বা সেখানে উপস্থিত তার প্রতিনিধিরা কিন্তু কোনো নথিপত্রে হাত দিতে পারবেন না, কিন্তু সেগুলো একবার দেখে নেওয়ার সুযোগ দেওয়া যেতেই পারে। পর্যবেক্ষণের স্থানে তাদের উপস্থিতি কিন্তু অনিবার্য নয়। এবার প্রক্রিয়াটা দেখা যাক। সব মনোনয়নপত্র আর নথিপত্র এক এক করে দেখতে হবে। হয় সেগুলো গৃহীত হবে, অথবা নাকচ করা হবে। মনোনয়নপত্র গৃহীত বা নাকচ করার সিদ্ধান্তের কারণটা কিন্তু আরওকে রেকর্ড করতে হবে। নাকচের ক্ষেত্রে নাকচের কারণটা লিখিতভাবে রেকর্ড করা উচিত। আরওর কাছে সেই অধিকার আছে যে তিনি যে কোনো মনোনয়নপত্রের ক্ষেত্রে নিজে থেকে যে কোনো আপত্তি করতে পারেন। যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র নিয়ে কোনো রকম আপত্তি থাকে, তাহলে সেই প্রার্থীকে সেই আপত্তি খণ্ডন করার সম্পূর্ণ সুযোগ দেওয়া উচিত। দরকার পড়লে সেই প্রার্থীর মনোনয়নপত্র পর্যবেক্ষণের কাজ স্থগিত রেখে অন্যগুলোর পর্যবেক্ষণ চলতে পারে। খুব বেশি হলে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের সকাল 11টা পর্যন্ত সেই প্রার্থীর মনোনয়নপত্র পর্যবেক্ষণের কাজ স্থগিত রাখা যেতে পারে। যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র নাকচ করা হয়, তাহলে সেই নাকচ সম্বন্ধীয় আদেশের একটা কপি যত তাড়াতাড়ি সম্ভব সেই প্রার্থীর কাছে পৌঁছে দিতে হবে। আরওর সিদ্ধান্তকে কোনো কর্তৃপক্ষের হস্তক্ষেপ বা রিভিউ খণ্ডন করতে পারবে না। এমনকি কোনো কোর্ট বা নির্বাচন কমিশনও সেই সিদ্ধান্তকে বদলাতে পারবে না। একমাত্র ইলেকশন পিটিশনের মাধ্যমে সেটা চ্যালেঞ্জ করা যেতে পারে, কিন্তু সেটা করা যেতে পারে নির্বাচন হয়ে যাওয়ার পর। যাতে কোনো ভুল ত্রুটি না হয় সেই জন্য আসল পর্যবেক্ষণের তারিখের আগের দিন আরওর উচিত যে তিনি জমা পড়া সব মনোনয়নপত্রগুলোকে খুব সাবধানে যাচাই করে দেখে নেবেন, যাতে পর্যবেক্ষণ প্রক্রিয়ার জন্য তিনি তৈরি থাকেন। প্রার্থীর মনোনয়নপত্র নাকচ করা হতে পারে যদি 1 পর্যবেক্ষণের দিন উনি যোগ্য না থাকেন বা অযোগ্য হয়ে যান, 2 প্রার্থী তার মনোনয়নপত্র সই না করে থাকেন বা যথাযথ সংখ্যক প্রস্তাবকের সই না থাকে, 3 জামিন রাশি জমা না পড়ে থাকে, 4 ইলেকটোরাল রোলের সার্টিফাইড এক্সট্র্যাক্ট জমা না করা হয় প্রার্থী যদি অন্য নির্বাচন কেন্দ্রের ভোটার হন, 5 ফর্ম 26-এর হলফনামা জমা না পড়ে, 6 মনোনয়নপত্র জমা করার নির্ধারিত অন্তিম তারিখ আর সময়ের মধ্যে সেটা জমা না পড়ে, 7 আরও বা অধিকারপ্রাপ্ত এআরওর সামনে মনোনয়নপত্র জমা না পড়ে থাকে, 8 আরপি অ্যাক্ট 1951-এর সেকশন 33-এর কোনো নিয়ম কানুনের লঙ্ঘন ঘটে থাকে। মনোনয়নপত্র সেসব ভুল ত্রুটির জন্য নাকচ করা হবে না যেগুলো খুব একটা গুরুত্বপূর্ণ নয়, যেমন ধরুন নির্বাচনী সিম্বল সম্বন্ধীয় ঘোষণাপত্রের কোনো ভুল ত্রুটি ইত্যাদি। হলফপত্রে কোনো ভুল তথ্যের জন্য মনোনয়নপত্র কিন্তু নাকচ করা হবে না। পর্যবেক্ষণের পর এবার বৈধরূপে মনোনীত প্রার্থীদের লিস্ট বানানোর সময় হয়েছে। আরও এবার নির্ধারিত ফর্মে এই লিস্ট তৈরি করবেন, আর সেটা হলো ফর্ম 4। এখনও একটা সুযোগ আছে। বৈধ প্রার্থীরা এখনও তাদের গৃহীত মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারেন একটা নির্ধারিত ফর্মের মাধ্যমে নোটিশ দিয়ে, ফর্ম 5। মনোনয়নপত্র প্রত্যাহার করার অন্তিম তারিখের বিকেল 3টে পর্যন্ত এটা করা যেতে পারে। অন্য কোনো ফর্মে এই নোটিশ গ্রাহ্য হবে না। প্রার্থীকে তার নিজের যে প্রত্যাহার পত্র সেটা নিজে হাতেই জমা দিতে হবে, বা তার ইলেকশন এজেন্ট বা প্রস্তাবকের মাধ্যমে প্রত্যাহারপত্র পাঠাতে হবে, কিন্তু ভাষায় লিখিত অনুমোদন পত্রের মাধ্যমে। প্রার্থীকে খেয়াল রাখতে হবে যে মনোনয়নপত্র প্রত্যাহার করার নির্ধারিত শেষ দিনের পর তারা প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে পারবেন না। তাছাড়া একবার যদি তারা প্রত্যাহারপত্র জমা করেন সেটা অপরিবর্তনীয়। সুশীল কুমার এবার ফর্ম 6 তৈরি করছেন। এটা হলো সেই সব প্রার্থীদের লিস্ট যারা মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। আরওকে এই লিস্টটা তার নোটিশ বোর্ডে লাগাতে হবে।
প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের লিস্ট বানানো হয় ফর্ম 7A-তে। জাতীয় সংসদ নির্বাচনে এই লিস্টটা গেজেট অফ ইন্ডিয়া ছাপা হবে ইংরাজি আর হিন্দি ভাষায়। এই লিস্টটা আবার ছাপা হবে সেই রাজ্যের অফিসিয়াল গেজেটে। কোনো রাজ্যের বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে সেটা সেই রাজ্যের অফিসিয়াল গেজেটে ছাপা হবে, সেই রাজ্যের দাপ্তরিক ভাষায়। এই লিস্টের কপি যাবে প্রতিদ্বন্দ্বিতা করা প্রত্যেক প্রার্থীর কাছে, নোটিশ বোর্ডে টাঙানোর জন্য, ভারতীয় নির্বাচন কমিশনের কাছে, রাজ্যের চিফ ইলেকশন অফিসারের কাছে, আর এক এক কপি ভোটের দিন পোলিং স্টেশনে টাঙাতে হবে। এই লিস্টটা তৈরি করার জন্যে প্রার্থীদের নাম 3 শ্রেণীতে ভাগ করতে হবে। 1. মান্যতাপ্রাপ্ত রাষ্ট্রীয় আর রাজ্য স্তরের রাজনৈতিক দলের প্রার্থী। 2. নিবন্ধভুক্ত অস্বীকৃত রাজনৈতিক দল। আর 3. নির্দল প্রার্থী। এবারে জানাই প্রার্থীদের নাম বর্ণানুক্রমে কিভাবে সাজানো হবে। ব্যাপারটা হলো, প্রত্যেকটি শ্রেণীর মধ্যে লিস্টে তাদের ক্রমিক নম্বর পরপর থাকবে। প্রত্যেক শ্রেণীর মধ্যে বর্ণানুক্রমে সাজানোর কাজটা সেই রাজ্যের নির্বাচক তালিকার ভাষার লিপি অনুযায়ী হবে এবং সেটা নির্বাচন কমিশনের হ্যান্ডবুকে লেখা নিয়ম অনুযায়ী হবে। প্রার্থী তাদের মনোনয়নপত্রে যে নাম লিখেছেন সেই নামের প্রথম অক্ষর অনুযায়ী নামগুলো সাজানো উচিত। সেটা তার নামই হোক বা পদবি, তাতে কিছু এসে যায় না। যদি তার নামের মধ্যে ইনিশিয়াল বা নামের অদ্যাক্ষর সমূহ থাকে সেটা অগ্রাহ্য করা হবে। এখানে আমাদের জানা উচিত, নির্বাচন কমিশন প্রার্থীদের অনুমতি দিয়েছে যে তারা তাদের নামের আগে কোনো সম্মানসূচক, পেশাগত বা অন্য কোনো পদবি লাগাতে পারেন, কিন্তু নামকে বর্ণানুসারে সাজানোর সময় এই সব পদবিগুলোকে অগ্রাহ্য করতে হবে। এই লিস্টে থাকা প্রার্থীদের নাম তাদের জমা করা মনোনয়নপত্রে দেওয়া নামের অনুরূপ হতে হবে। কিন্তু কোনো প্রার্থীর যদি মনে হয় যে তার নামের মধ্যে বানান ভুল আছে, বা মনোনয়নপত্রে ভুল করে দেখানো হয়েছে, বা নামটা সেই নামের থেকে ভিন্ন যে নামে তাকে লোকে চেনে, তাহলে তিনি সেই সঠিক নাম আর বানান লিখিতভাবে আরওর কাছে জমা করতে পারেন। আরও ফর্ম 7A-তে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের লিস্ট বানানোর আগে আরও যদি মনে করেন যে এটা একটা প্রকৃত অনুরোধ, তাহলে তিনি প্রার্থীর নামকে বদলানোর অনুমতি দিতে পারেন। অনুরোধটা প্রকৃত কিনা সেটা জানার জন্যে আরও প্রার্থীকে বলতে পারেন যে প্রার্থীর অনুরোধের সমর্থনে প্রার্থীকে যথাযথ প্রমাণ পেশ করতে হবে। এবার প্রার্থীদের নির্বাচনী প্রতীকচিহ্ন আবন্টনের প্রক্রিয়াটা একবার দেখে নেওয়া যাক। প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রিত করে ইলেকশন সিম্বলস রিজার্ভেশন অ্যান্ড অ্যালটমেন্ট অর্ডার 1968। যে প্রার্থীরা মান্যতাপ্রাপ্ত রাষ্ট্রীয় আর রাজ্য স্তরের রাজনৈতিক দলের হয়ে নির্বাচন লড়ছেন তাদের সেই প্রতীকচিহ্নগুলোই দেওয়া হবে যেগুলো সেই দলের জন্য সংরক্ষিত। আগেই বুঝিয়ে দেওয়া হয়েছে যে এক রাজ্যের মান্যতাপ্রাপ্ত রাজ্য স্তরের রাজনৈতিক দল অন্য রাজ্যের নিবন্ধভুক্ত অস্বীকৃত রাজনৈতিক দল হবে যে রাজ্যে সেই দলের মান্যতা নেই। এমন সব রাজ্যে সেই সব রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের জন্য সংরক্ষিত নির্বাচনী প্রতীকচিহ্ন তবেই পেতে পারেন যদি নির্বাচন বিজ্ঞপ্তি জারি হওয়ার 3 দিনের মধ্যে সেই রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় ভারতীয় নির্বাচন কমিশনের কাছে তার জন্য আবেদন করে। এমন সব রাজনৈতিক দলের সংরক্ষিত প্রতীকচিহ্নগুলো প্রার্থীদের আবন্টন করতে ভারতীয় নির্বাচন কমিশনের কাছ থেকে নির্দেশ আসতে হবে। ঠিক সেরকমই বিগত 6 বছরের মধ্যে যেসব রাজনৈতিক দলগুলো রাষ্ট্রীয় বা রাজ্য স্তরের পার্টি হিসেবে তাদের মান্যতা হারিয়েছে তারা উপরোক্ত উপায়ে তাদের জন্য সংরক্ষিত প্রাক্তন নির্বাচনী প্রতীকচিহ্নগুলো ফিরে পেতে আবেদন করলে কমিশন যথাযথ নির্দেশ জারি করবে। একটা নিবন্ধযুক্ত অস্বীকৃত রাজনৈতিক দলও শুধুমাত্র সাধারণ নির্বাচনের জন্য খালি বা মুক্ত থাকা নির্বাচনী প্রতীকচিহ্নগুলোর মধ্যে থেকে একটা কমন সিম্বলের আবন্টন হেতু নির্বাচন কমিশনের কাছে আবেদন করলে প্রতীকচিহ্নের জন্য নির্বাচন কমিশনের কাছ থেকে নির্দেশ আসতে হবে। কোনো নিবন্ধযুক্ত অস্বীকৃত রাজনৈতিক দলের জন্য কোনো নির্বাচনী প্রতীকচিহ্ন সংরক্ষিত থাকে না। নির্বাচন কমিশনের বিজ্ঞাপিত খালি বা মুক্ত নির্বাচনী প্রতীকচিহ্নগুলোর মধ্যে থেকে এই প্রার্থীদের একটা প্রতীকচিহ্ন বেছে নিতে হয়। প্রত্যেক প্রার্থী প্রতীকচিহ্নের মধ্যে থেকে তাদের পছন্দ অনুযায়ী কয়েকটা বিকল্প দিতে পারেন মনোনয়নপত্রের পার্ট 3 এর মধ্যে। প্রথম মনোনয়নপত্রে উল্লেখিত পছন্দসই বিকল্পগুলোকে গ্রাহ্য করা হবে সেই মনোনয়নপত্রটা নাকচ হয়ে গেলেও।
যদি একটি নিবন্ধযুক্ত অস্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থী কোনো পছন্দসই প্রতীক চিহ্নের জন্য আবেদন করেন, তাহলে তাকে সেই প্রতীক চিহ্নটা দিয়ে দেওয়া হবে নির্দল প্রার্থীদের আগে। দুজন প্রার্থী একই প্রতীক চিহ্নের জন্য আবেদন করলে তাহলে আরও সিদ্ধান্ত নেবেন কে সেটা পাবে ড্রয়িং লটসের প্রক্রিয়ায়। যদি তাদের মধ্যে একজন আগে থেকেই সিটিং এমপি বা এমএলএ হন, তাহলে তাকে ড্রয়িং লটসের প্রক্রিয়ায় না গিয়ে চিহ্নটা দিয়ে দেওয়া হবে। নিবন্ধযুক্ত অস্বীকৃত রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে যারা বাকি থাকবেন, তারা বাদবাকি আবন্টন হেতু উপলব্ধ খালি বা মুক্ত নির্বাচনী প্রতীক চিহ্নগুলোর মধ্যে থেকে একটা প্রতীক চিহ্ন পাবেন। সুধা দেবীর মতো একজন নির্দল প্রার্থীর ক্ষেত্রে নির্বাচনী প্রতীক চিহ্ন আবন্টন প্রক্রিয়া একই থাকে। তারাও খালি বা মুক্ত নির্বাচনী প্রতীক চিহ্নর মধ্যে থেকে 3টে পছন্দসই বিকল্প দিতে পারেন এবং তাদের দেওয়া প্রথম মনোনয়নপত্রে উল্লেখিত পছন্দসই বিকল্পগুলোকে গ্রাহ্য করা হবে। মনোনয়ন আর নির্বাচনী প্রতীক চিহ্ন আবন্টনের প্রক্রিয়া এবার শেষ হয়ে গেছে। আমরা আরেকবার সব পদক্ষেপগুলো ঝালিয়ে নিই। নির্বাচনের বিজ্ঞপ্তি, সার্বজনিক সূচনা জারি করা, বৈধ মনোনয়নের শর্তাবলী, জামিন রাশি সম্বন্ধীয়, বৈধ মনোনয়নের চেকলিস্ট, হলফনামার ওপর কি কি পদক্ষেপ নেওয়া হয়, শপথ বা সম্মতি, ফর্ম 3A তে মনোনীত প্রার্থীদের লিস্ট, যোগ্যতা ও অযোগ্যতা, গুরুত্বপূর্ণ সময়সীমাগুলো, মনোনয়নপত্রের পর্যবেক্ষণ এবং নাকচ হওয়ার কারণ, ফর্ম 4 এ বৈধভাবে মনোনীত প্রার্থীদের লিস্ট, মনোনয়ন প্রত্যাহার, ফর্ম 7A তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লিস্ট, নির্বাচনী প্রতীক চিহ্নগুলোর আবন্টন, ফর্ম 7A তে নির্বাচনী প্রতীক চিহ্নের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের লিস্ট। নির্বাচন প্রক্রিয়াটা উচিত পথে চলা নির্ভর করছে নিখুঁত এবং পূর্ণাঙ্গ মনোনয়ন পদ্ধতির ওপরে। এই প্রক্রিয়া সুসম্পন্ন করতে রিটার্নিং অফিসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উনি এই নির্বাচন প্রক্রিয়াটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যান। এটা অত্যন্ত জরুরি যে উনি তাঁর দায়িত্বগুলোকে ভালোভাবে বোঝেন এবং ঠিক সেইভাবেই তাঁর দায়িত্বগুলো পালন করেন।